নমস্কার। গোটা ভারতবর্ষ জুড়েই এই অস্ত্র হাতে অর্থাৎ আগ্নেয়াস্ত্র হাতে গুন্ডা মস্তানদের দাপট ভীষণভাবে বেড়ে গেছে। আজ এ নিয়ে দু চার কথা বলবো। এখন এই বিষয়ে কিছু বলতে গেলে পুলিশ ও প্রশাসনের কিছু অস্বস্তি বাড়ে, আর আমার মাথার উপর তো কোনো ছাতা নেই, তাই আমাকে সোর্স উল্লেখ করতে হয়। সোর্স হচ্ছে 1 মে 2026, অর্থাৎ গত পরশু, দ্য টেলিগ্রাফ পত্রিকা। দু সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে তথ্য প্রকাশ পেয়েছে তাতে দেখা গেছে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কত আগ্নেয়াস্ত্র ধরা হয়েছিল অর্থাৎ সিজ করা হয়েছিল তার একটা তালিকা প্রকাশ পেয়েছে। তার কতকগুলো এখানে আমি উল্লেখ করছি। 2023 সালের রেকর্ডে উত্তরপ্রদেশে 31,888টি, মধ্যপ্রদেশে 13,919টি, রাজস্থানে 7,582টি, বেঙ্গলে 2,204টি, বিহারে 4,765টি, মহারাষ্ট্রে 4,884টি, হরিয়ানায় 3,217টি। এগুলো মোটামুটি, তার ছাড়া অন্যান্য রাজ্যে কিছু কিছু করে কয়েকশো করে আছে। আমাদের পশ্চিমবঙ্গে ঠিক ভোটের আগেই পুলিশি তৎপরতা বাড়িয়ে যে মার্চের 15 থেকে এপ্রিলের 21 পর্যন্ত এবছরে যে অস্ত্র আটক করা হয়েছে সেই অস্ত্রগুলোকে, সেটা বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটের যে রিপোর্ট প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে যে 332টি অস্ত্র অর্থাৎ পিস্তল, আগ্নেয়াস্ত্র আটক করা হয়েছে এবং প্রায় 600 মতন বুলেট আটক করা হয়েছে। এই আটক করা মালগুলো আসে কোথা থেকে? দেখা গেছে যে এদের মূল সারা ভারতবর্ষ জুড়েই সব রাজ্যেই অল্প বিস্তর অবৈধ অস্ত্র কারখানা আছে, তবুও আমাদের পূর্বাঞ্চলের দিকে মূল অস্ত্র কারখানাগুলি হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে। এই বিহারের ভাগলপুর, মুঙ্গের, ছাপড়া, ধানবাদ, গিরিডি, বোধগয়া এবং উড়িষ্যার কটকেও অনেকগুলো অস্ত্র কারখানা ধরা পড়েছে। এখানে এরা মেড ইন ইউএসএ এবং মেড ইন সাইবেরিয়া স্ট্যাম্প দিয়ে একদম আগ্নেয়াস্ত্র তৈরি করে। এই আগ্নেয়াস্ত্রগুলি এরা পাচার করে কিভাবে? না, সাপ্লাই চেনটা হচ্ছে এই মুঙ্গের থেকে ট্রেনে করে মুর্শিদাবাদ এবং মালদায় যায়। আবার একটা লাইন আছে মুঙ্গের থেকে আসানসোল, বীরভূম হয়ে বর্ধমান। আবার একটা লাইন আছে যেটা ভাগলপুর, ডানকুনি হয়ে কলকাতায়। এইগুলো সাধারণত এরা কোনো প্রাইভেট গাড়িতে করে পাচার করে না, কারণ প্রাইভেট গাড়িতে তল্লাশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ট্রেনে এবং বাসে, যেখানে প্যাসেঞ্জারদের স্বার্থ ক্ষুণ্ণ হবে বলে খুব একটা চেকিং হয় না, এরা সেইখানে এমনকি স্বামী স্ত্রী একদম নিজস্ব পারিবারিক ব্যাগ নিয়ে এগুলোকে স্বামী স্ত্রী সেজে এগুলো পাচার করে থাকে। এবং এই অস্ত্র দেখা গেছে, ওই যে বললাম বেঙ্গলে ভোটের আগে যে 332টা আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে, তা বেঙ্গল পুলিশের একজন নাম না বলা STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার বলেছেন এটা একটি ফ্র্যাকশন মাত্র অল্প কিছু সংখ্যা। এরকম বহু, এর থেকে অনেক অস্ত্র ঘুরে বেড়াচ্ছে আমাদের বেঙ্গলে। যাই হোক, এখন এক একটা এই আগ্নেয়াস্ত্রের দাম এক এক সময়ে মানে চাহিদা অনুযায়ী কমা বাড়া করে। তা সাধারণত 32 থেকে 40 হাজার টাকা এক একটা অস্ত্রের দাম পড়ে, এবং যখন ভয়ঙ্কর
চাহিদা পড়ে তখন তার দাম আরও বেড়ে যায়। আর এই বুলেটগুলো সাধারণত ওরা তৈরি করতে পারে না, জেনুইন হয়। এগুলো সাধারণত অর্ডন্যান্স ফ্যাক্টরি অর্থাৎ গভর্নমেন্ট যে ফ্যাক্টরি সেখান থেকে কোনো চোরাপথে কিছু পাচার হয়, এবং কিছু মাওবাদী যারা তারা থানা ফানা লুট করে সেখান থেকে কিছু করে, এবং কিছু লাইসেন্সড ভেন্ডার আছে যারা এগুলো বিক্রি করে, সেখান থেকেও আসে। আর বিদেশ থেকেও হয়তো চোরাচালান পথে কিছু আসে। যাই হোক, এখন এইগুলোকে কন্ট্রোল করা যাবে কি করে? না, এইগুলোকে কন্ট্রোল করতে গেলে এই আন্তঃরাজ্য গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে, এবং এই সাধারণ পুলিশের দ্বারা এগুলো করা খুবই মুশকিল। একদম প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ দল গঠন করতে হবে, এবং এই কাজগুলোকে দেখাশোনা করতে হবে। এখন সবসময় যে পুলিশি উদাসীনতা, গোয়েন্দা উদাসীনতা এবং ব্যর্থতাই যে থাকে তা নয়। অনেক সময় এর পিছনে প্রশাসন বা রাজনৈতিক দলের কিছু মদতও সব রাজ্যেই থাকে, না হলে এত বড় পাচার চক্র কিছুতেই গড়ে উঠতে পারে না। যাই হোক, মোদ্দা কথা হলো এই গুন্ডারাজ বা গুন্ডা যে মস্তানদের যে দাপট চলছে অস্ত্র হাতে, যদি এদের হাতে হাতে এরকম বিপুল পরিমাণে অস্ত্র ঘোরে তাহলে মানুষের সামাজিক নিরাপত্তা একেবারেই থাকবে না। তাই প্রশাসনের তরফ থেকে এটা বিশেষভাবে নজর দিয়ে এর নজরদারি চালাতে হবে এবং মানুষের নিরাপত্তাকে দেখতে হবে। ধন্যবাদ।